হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ডব্লিউবিপির জন্য স্পেশাল একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে চলে এসেছি। সামনেই ডব্লিউবিপি এক্সাম রয়েছে, তো তার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের কিন্তু রিসেন্ট যে 6 মাসের মধ্যে রয়েছে, বিশেষত আগের মাসের এক্সাম, আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেখানে কিন্তু সামনের এক্সামের জন্য কিন্তু এগুলো ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে সম্প্রতি ভারতের কে প্রথমকে 8,000 মিটার বা তার বেশি উচ্চতার 9টি পর্বত শৃঙ্গ জয় করেছে? এটা রিসেন্ট ভীষণ খবরে এসেছে। তো তিনি হচ্ছেন ভারত থামেয়ানি, তিনি করেছেন। তো এর সম্পর্কে আমরা একটু জেনে নিই এই সম্পর্কে। তো তিনি তার যে মানে তিনি যে করেছেন, তো তিনি বিশ্বের এরকম 14টি সর্বোচ্চ পাহাড়ের মধ্যে 9টা কিন্তু জয় করেছেন। তিনি পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত, যেটা চো উইঙ্গু সহ মাউন্ট এভারেস্ট, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, মানাসলু, অন্নপূর্ণা ওয়ান, ধওলাগিরি এবং সিসাপাংমা জয় করেছেন। অর্থাৎ এটা ভারতের ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ গর্বজনক ব্যাপার, যে তিনি এরকম 9টি পর্বত শৃঙ্গ জয় করেছেন যার উচ্চতা 8,000-এরও বেশি। এটা কিন্তু ভারতের জন্য ভীষণ গর্বের কথা। পরবর্তী প্রশ্ন, 2026 শীতকালীন অলিম্পিকে মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হয়েছেন কে? দেখো, বিভিন্ন অলিম্পিকে মশাল বহনকারী তাকেই নির্বাচন করা হয়, যিনি পূর্ববর্তী বা আগের কোনো অলিম্পিকে ভালো কিছু অ্যাচিভ করেছে ভারতের হয়ে। তো তাদেরকে কিন্তু এটা দেয়া হয়। তো এটা কাকে দেওয়া হয়েছে? অবশ্যই আমাদের অভিনব বিন্দা, যাকে আমরা জানি ভারতের হয়ে প্রথম তিনি শুটিং এ গোল্ড মেডেল নিয়ে এসেছিলেন। তো আমরা এটা জেনে নিই যে 2026 সালের যে শীতকালীন অলিম্পিক, যেটা ইতালির মিলান শহর এবং কর্টিনা ডিআম্পেজোতে অনুষ্ঠিত হবে, যেখানে অভিনব বিন্দ্রা ভারতের হয়ে মশাল বহনকারী করবেন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, ইজি টু সাকসেস থেকে তোমরা পাচ্ছ লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং উইথ অনলাইন মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। এই যে লাইভ ক্লাস, রেকর্ডিং, অনলাইন মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল সবই কিন্তু সামনের যে ডাব্লিউবিপি এক্সাম, কেপি এক্সাম, রেলওয়ে, এনটিপিসি গ্রুপ ডি, এর সাথে পিএসসির যে কোনো এক্সাম, এছাড়া এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এর সংক্রান্ত ব্যাচ তোমরা অবশ্যই ফোকাস ব্যাচ পেয়ে যাবে। তার সাথে সাথে ক্লাসগুলো রেকর্ডিং এবং অনলাইন মক টেস্টও তোমরা পাবে। এছাড়া সামনে আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটের জন্য কিন্তু আমাদের অলরেডি ক্লাস চলছে। তার জন্য তোমরা নিজেদেরকে তাড়াতাড়ি এনরোল করে নিতে পারো। এছাড়া এসএলএসটির যে হিস্ট্রি সাবজেক্ট রয়েছে, তার জন্য কিন্তু তোমরা ক্লাস, রেকর্ডিং, মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল কিন্তু পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 7029458534 যোগাযোগ করে নাও। তোমরা যদি ক্লাস ছাড়াও শুধুমাত্র প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল চাও, তাহলেও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এর জন্য আমাদের সাথে যোগাযোগ করে এগুলো কালেক্ট করে নিতে পারো। নিজেদের প্রস্তুতিকে আরো চূড়ান্ত করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দীপাবলি উপলক্ষে কোন শহর প্রায় 26 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? এটা রিসেন্ট একটা খবরে এসেছিল, তোমরা অবশ্যই জানো, অযোধ্যাতে বৃহত্তম রেকর্ড করা হয়েছে বৃহত্তম তেলের প্রদীপ প্রদর্শনী, যেখানে 26 লক্ষেরও বেশি প্রদীপ একসাথে জ্বালানো হয়েছে এবং একই সময় এটা প্রদীপ জ্বালানোর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে। তো এটা নিয়ে অনেকে বিভিন্ন রকমের হাসি ঠাট্টা করেছে, কিন্তু প্রদীপ জ্বালানোর ফলে যে পরিবেশের যে শুদ্ধিকরণ হয়, সেটা কিন্তু বিভিন্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও কিন্তু স্বীকার করেছে। তো যাই হোক, অযোধ্যা যেটা আমাদের রামচন্দ্রের জন্মভূমি, সেখানে এই ধরনের একটা কাজ খুবই গর্বজনক কিন্তু ব্যাপার। পরবর্তী প্রশ্ন কি বলেছে, প্রথম সুপ্রিম কোর্ট নির্দেশিত গঠিত কমিটিতে রূপান্তরকামী সদস্য হয়েছেন কে? রূপান্তরকামী মানে যারা হচ্ছে বিভিন্ন ট্রান্সজেন্ডার রয়েছেন। তো সেই ট্রান্সজেন্ডারের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশিত কমিটিতে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তিনি হচ্ছেন আক্কাই পদ্মাশালী, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো দেশের মূল সমাজে এই রূপান্তরিত লিঙ্গের ব্যক্তিদের সুরক্ষা এবং অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করা এবং তাদের সমান সুযোগের নীতি তৈরি করাই এই কমিটির মূল লক্ষ্য। রিসেন্ট আমরা দেখেছি যে ট্রান্সজেন্ডারকেও একটি থার্ড লিঙ্গের ক্যাটাগরি দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু বর্তমানে যে কোনো সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ট্রান্সজেন্ডাররা কিন্তু এগিয়ে আসছে, নিজেদের শিক্ষিত করছে এবং সমাজে তাদের অবদান রাখছে। পরবর্তী প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যশিল্পী হিসাবে অনারি ব্রিটিশ এম্পায়ার মেডেল, যেটাকে বিইএম হিসেবে কাকে দেওয়া হয়েছে? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অরুণিমা কুমার। তো অরুণিমা কুমার হচ্ছেন প্রথম কুচিপুড়ি নৃত্যশিল্পী যিনি কিং চার্লস থ্রি দ্বারা অনারারি ব্রিটিশ এম্পায়ার মেডেল পেয়েছেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং সম্প্রদায়ের প্রতি তার এই অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া রয়েছে। বিভিন্ন আমাদের ক্লাসিক্যাল নৃত্য রয়েছে, ভারতনাট্যম, কুচিপুড়ি, মণিপুরি, মোহিনীঅট্টম, সাত্তারিয়া,
রয়েছে। তো তার মধ্যে এই কুচিপুড়ি ফর্ম থেকে অরুণিমা কুমার প্রথম নৃত্যশিল্পী যিনি কিং চার্লসের থেকে বিইএম বা অনারারি ব্রিটিশ এম্পায়ার মেডেল পেয়েছেন। এই সম্মান ভারতীয় গর্বকে আরো চূড়ান্ত করেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য সম্মান পেতে চলেছে কোন রাজ্য? অবশ্যই এটা আমাদের কেরালা প্রথম রাজ্য, যেখানে শিক্ষক আমাদের এডুকেশন লিটারেসি রেট সবচেয়ে বেশি। সেখানে চরম দারিদ্র্য থেকে সম্পূর্ণ মুক্ত করা হয়েছে, যেখানে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন 2023 সালে 1 নভেম্বর এই ঐতিহাসিক ঘোষণা করেছিলেন। তো বিশ্ব ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী যে ব্যক্তি বা পরিবারের মাথাপিছু আয় $2.15 কম আয় জীবনযাপন করে তারা চরম দারিদ্র্যের আওতায় পড়ে। তো কেরালা সরকার কুড়ুমশ্রী মডেলের মতো বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করেছে, যেখানে প্রথম চরম দরিদ্র মুক্ত রাজ্য হিসেবে মুক্ত রাজ্য হিসেবে সম্মান পেতে চলেছে কেরালা। পরবর্তী প্রশ্ন, কোন দুটি দেশের মধ্যে জেইম্যাক্স 2025 যৌথ মহড়া অনুশীলন হয়েছে? এই যে মহড়াগুলো হয় বিভিন্ন দেশের মিলিটারি এক্সারসাইজ হিসেবে হয়ে থাকে, যেখানে বিভিন্ন দেশের সেনাবাহিনীরা একে অপরের সাথে সামরিক মহড়া করে বিভিন্ন যুদ্ধের প্রস্তুতির জন্য। এটা হয়েছে ভারত এবং জাপানের মধ্যে। তো ভারত এবং জাপানের মধ্যে জেইম্যাক্স 2025 সামরিক মহড়া করা হয়েছে, যেখানে ইন্ডিয়া থেকে আইএনএস সহাদ্রি অ্যাপয়েন্ট হয়েছে। এরকম ভারতে অনেক রকমের আইএনএস রয়েছে, আইএনএস বিক্রমাদিত্য, এরকম প্রচুর আইএনএস রয়েছে। ইন্ডিয়ান নেভি ন্যাশনাল সিস্টেম ইন্ডিয়ান নেভির মধ্যে রয়েছে আইএনএস সহাদ্রি। সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্সে ভারতের কততম স্থান অধিকার করেছে? দেখো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 23তম। সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্স মানে বিভিন্ন দেশের সাথে যে বাণিজ্য করার দিক থেকে যে কোন দেশে বাণিজ্য করা সবচেয়ে বেশি সুখকর, মানে সেই দেশের সাথে বাণিজ্য করে লাভবান হওয়া যায়, সেই র্যাঙ্কিং এ ভারত 23তম স্থান অধিকার করেছে। তো প্রথম স্থানে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ বেশিরভাগ ট্রেডের ক্ষেত্রে আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডলার সেটা ব্যবহার করা হয়। তো এই রিপোর্টটা পেশ করে থাকে আমাদের সাস্টেনেবল, যেটা হচ্ছে হিনরিচ ফাউন্ডেশন অ্যান্ড আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভ সেন্টার দ্বারা এটা প্রকাশ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট অনুযায়ী বিশ্বের মোট বনভূমির আয়তনে ভারত কত স্থানে রয়েছে? ভারতের যে স্থান সেটা মোট বনভূমির দিক থেকে কত? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ভারতের স্থান নবম। প্রথম স্থানে রয়েছে রাশিয়া। আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় দেশ যেমন রাশিয়া, সেরকম রাশিয়াতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। তো বার্ষিক বনভূমি বৃদ্ধির দিক থেকে কিন্তু ভারত বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। অর্থাৎ ভারত কিন্তু গ্রিনারি অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ লাগানোর দিকে কিন্তু ফোকাস করেছে। আর ভারতের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন রাজ্যে? অবশ্যই আমরা জানি সেটা মধ্যপ্রদেশ, যেখানে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্কও রয়েছে। পরবর্তী প্রশ্ন, সেপ্টেম্বর 2025-এ আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে কাকে বলা হয়েছে? সেটা অবশ্যই আমাদের অভিষেক শর্মা, যিনি রিসেন্ট টি20-তে তার যে ভয়ানক একটা খুব ভালো প্রদর্শনের জন্য তাকে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজও করা হয়েছে, এবং তার খেলার জন্য ভারত কিন্তু এবারে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছে। তো অভিষেক শর্মাকে করা হয়েছে, এবং মহিলাদের 2025-এর আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ করা হয়েছে স্মৃতি মান্ধানাকে। মহিলা ক্রিকেটের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান এবং গুরুত্বপূর্ণ সদস্য, যিনি তার লেফট হ্যান্ড ব্যাটিং এবং অ্যাটাকিং ব্যাটিং এর জন্য ভারতবাসীর মন জিতে নিয়েছেন। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেজিলিয়েন্স ইন্ডেক্সে ভারত কততম স্থান অধিকার করেছে? বিশ্বে যে ইনভেস্টমেন্ট রিস্ক বিনিয়োগের রিস্ক এবং রেসিলিয়েন্স ইন্ডেক্সে ভারতের স্থান রয়েছে 155তম। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়? বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় 20 অক্টোবর, যেটা আমাদের মহালানবিশের জন্মদিন উপলক্ষে করা হয়ে থাকে, কারণ তাকে ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স বলা হয়। তো তিনি আইএসআই আমাদের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ফাউন্ডেশন করেছিলেন, ভারতের জাতীয় অধ্যাপক তিনি রয়েছেন। তো 20 অক্টোবর তার জন্মদিনকে আমরা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে হিসেবে পালন করি। তো এবছরের থিম হচ্ছে ইটস আনঅ্যাকসেপ্টেবল। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে পঞ্চম সংস্করণ কোথায় করা হবে? এটা রাজস্থানে করা হবে। রাজস্থান আমাদের যেখানে জয়পুর রয়েছে, পিঙ্ক সিটি, যেখানে এই আয়োজন করা হবে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থান অধিকার করেছে? এই পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 85তম। এই পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী যে দেশের স্থান সবচেয়ে বেশি হবে, আগে হবে, সেই দেশের পাসপোর্টকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করা হয়। যেমন সিঙ্গাপুরের পাসপোর্ট ইন্ডেক্স 1 নম্বর স্থানে, অর্থাৎ সিঙ্গাপুরের যদি কোনো পাসপোর্ট থাকে তুমি পৃথিবীর যে কোনো দেশে খুব সহজে যেতে পারবে। তো সেইভাবে ভারতের যে পাসপোর্টে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কিন্তু 85। ওকে।
2025 MLS গোল্ডেন বুট কে জিতেছেন? গোল্ডেন বুট যেটা হচ্ছে সর্বোচ্চ বেশি যে গোল দিয়ে থাকে, গোলদাতা হয় তাকে গোল্ডেন বুট দেওয়া হয়, সেটি পেয়েছেন আর্জেন্টিনার প্লেয়ার লিওনেল মেসি। কোন ভারতীয় বংশোদ্ভূত ইতিহাসবিদ দ্য বার্নিং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল হিস্ট্রি অফ দ্য লাস্ট 500 ইয়ার্স বইয়ের জন্য 2025 ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ জিতেছেন? তিনি অবশ্যই সুনীল আমৃত, যিনি এই পুরস্কারটি পেয়েছেন। প্রতি বছর ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয় 24 অক্টোবর। বর্তমানে ভারত কিন্তু পোলিও মুক্ত দেশ হিসেবে নিজেকে প্রতিস্থাপিত করেছে, যেটা এক সময় এই পোলিওর জন্য আমাদের আমাদের হচ্ছে অটল বিহারী বাজপেয়ী স্যারকে অপমানিত হতে হয়েছিল। তো তিনি এক্ষেত্রে একটা সংকল্প নিয়েছিলেন যে তিনি ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে পরিণত করবেন। সেই কারণে তারপর তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিনামূল্যে পালস পোলিও দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে মনমোহন সিং এর সরকারের সময় ওইটাকে কন্টিনিউ করা হয়েছে। বর্তমানে এই কারণে ভারত পোলিও মুক্ত দেশ হিসেবে পরিণত হয়েছে। তো এবছরের থিম এন্ড পোলিও এভরি চাইল্ড এভরি ভ্যাকসিন এভরিওয়্যার, খুব গুরুত্বপূর্ণ। 2025 এশিয়ান ইউথ গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে বাহরাইনেই অনুষ্ঠিত হচ্ছে ইউথ এশিয়ান গেমস। বাহরাইনের মানামাতে 2025 এশিয়ান ইউথ গেমস হচ্ছে, যার এটা তৃতীয় সংস্করণ, যেটা 22 থেকে 31 অক্টোবর পর্যন্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন, আইএফএ শিল্ড 2025 জিতেছে কোন দল? এটা অবশ্যই আমাদের মোহনবাগান এই শিল্ডটা জিতেছে। মোহনবাগান ইস্ট বেঙ্গল এদের মধ্যে বারবার একটা রাইভালরি হয়ে থাকে, তো তার মধ্যে এবারে মোহনবাগান এই শিরোপাটা জিতেছে। কোথায় প্রথম তেজাস এলসিএ MK1 যুদ্ধ বিমানের উদ্বোধন করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং? দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে নাসিক। নাসিকতে আমাদের রাজনাথ সিং তেজাস এলসিএ যুদ্ধ বিমানের উদ্বোধন করেছে। ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025 ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অবশ্যই আমাদের ক্যাপিটাল নিউ দিল্লিতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। তো এখানে ভারত মোট 11টি পদক জিতেছে, যার মধ্যে 3টে সোনা, 5টা রূপো এবং 3টি ব্রোঞ্জ পদক রয়েছে। এএসএসও সিএইচএম এর নতুন প্রেসিডেন্ট হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? নির্মল কুমার মিন্ডাকে অ্যাসোসেম এর নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। প্রথমবারের মতো চাঁদের উপর সূর্যের যে করোনাল মাস ইনজেকশন সিএমই পর্যবেক্ষণ করা হয়েছে কোন অভিযানের মাধ্যমে? সেটা অবশ্যই আমাদের চন্দ্রযান 2। প্রথমবারের মতো সূর্যের যে করোনাল মাস ইনজেকশন রয়েছে, মানে সূর্যের যে লেয়ার রয়েছে, সূর্যের যে বিভিন্ন স্তর রয়েছে, তার মধ্যে সর্বের বাইরের যে স্তর সেটাকে করোনা বলা হয়। তো সেখানের পর্যবেক্ষণের জন্য আমাদের যে এল ল্যাগজিনেন পয়েন্ট রয়েছে, সেখানে চন্দ্রযান 2 তার মাধ্যমে এটা পর্যবেক্ষণ করেছে। এআই ইম্প্যাক্ট সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? উত্তরাখণ্ড দেবভূমিতে এআই ইম্প্যাক্ট সামিট অনুষ্ঠিত করা হয়েছে। ফিফা 2025 অনূর্ধ্ব-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? এটা অবশ্যই আফ্রিকান দেশ মরক্কো চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি প্রথম কোন দেশ তার জাতীয় শিশু সুরক্ষা নীতি চালু করেছে? এটা ফিজি দেশ প্রথমবার তার দেশে জাতীয় শিশু সুরক্ষা নীতি চালু করেছে। ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দেশ? তাহলে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ মেয়েদের জিতেছে আমাদের অবশ্যই নিউজিল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, আলাই বালাই ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? দেখো আলাই বালাই ফেস্টিভ্যাল তেলেঙ্গানা, তেলেঙ্গানার যে ক্যাপিটাল বিশেষত হায়দ্রাবাদ ক্যাপিটালে এই আলাই বালাই ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে। এটা তেলেঙ্গানার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল। পরবর্তী প্রশ্ন, এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়েছে কোন দেশে? তো এটা অনুষ্ঠিত হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে। এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। আজকের লাস্ট প্রশ্ন, যেটা ডব্লিউবিপির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এই 30টা প্রশ্ন তোমরা কিন্তু করে যাবে, এর মধ্য থেকে তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে। তো ভারতীয় প্রথম মহিলা হিসেবে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে মেডেল জিতেছে কে? জ্যোতি সুরক্ষা ভেনান। তো চীনের নানজিং এ অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক পেয়ে ভারতকে সম্মানিত করেছেন। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো এবং আরো বেশি ফলো করে থাকো। ধন্যবাদ।